ওকে, আসসালামু আলাইকুম। এটা কি ঠিক করা যায় না? ওকে, সো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান। আজকে হচ্ছে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করব। হোপফুলি সব কিছু দেখতে পাচ্ছেন। এটা ফোনটা দিয়ে যাও। ওকে জি, সব কিছু ক্লিয়ার আছে তাই না? আচ্ছা, ভেরি গুড। দুঃখিত, একটু মানে আসলে একটু কারিগরি ত্রুটির কারণে জাস্ট টাইমে ক্লাস শুরু করার কথা থাকলেও দেখা যায় যে একটু 5-6 মিনিট একটু এদিক সেদিক হয়ে যায়। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর আশা করি এখন থেকে ব্যাপারটা আরও ভালো করে দেখবো যাতে প্রবলেম না হয়। বাকিগুলো রেডি করে এখানে দিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দিন এবং আশা করি যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা তাহলে শুরু করি, হ্যাঁ, আর দেরি না করি। আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা এবং কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিন। আজকের ক্লাসে আমরা 4 জন সাহিত্যিককে নিয়ে আলোচনা করব। তার ভিতরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র এবং প্রমথ চৌধুরী। এই 4 জন সাহিত্যিক আমাদের বিসিএস সহ আদার্স যে কোনো চাকরি পরীক্ষার কথাই বলেন না কেন, এদের থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এরা খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যিক, এই জন্য এদেরকে আমরা একটু গুরুত্ব দিয়ে আমরা পড়ব। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অনন্য নাম। বাংলা সাহিত্যের যে সমস্ত সাহিত্য তিনি বাংলা সাহিত্যকে দিয়েছেন, এতে বাংলা সাহিত্য তার প্রতি আজীবন চিরকৃতজ্ঞ থাকবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিকট। একজন মহান সাহিত্যিক, যিনি তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয়াদি নিয়ে তিনি আলোকপাত করেছেন। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, সকল শ্রেণীর মানুষের শ্রেণী পেশা সব কিছু তার লেখনীর মাধ্যমে আমরা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি। তো আমরা আজকে তাকে নিয়ে আলোচনা করব। তিনি জন্মগ্রহণ করেন 1876 সালের 15ই সেপ্টেম্বরে তিনি হচ্ছেন জন্মগ্রহণ করেন এবং তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ওকে, তো এবং তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায়। 1903 সালে ভাগ্যের নির্মম পরিহাসে তিনি মানে প্রথম জীবনে তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি খুবই অভাবী একজন মানুষ ছিলেন। মানে টাকা পয়সা ছিল না, কি করবেন না করবেন এমনই যখন অবস্থা ছিল তখন তিনি মিয়ারমান চলে যান এবং রেঙ্গুনে তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে তিনি কেরানি পদে চাকরি নেন। তো এখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন সাহিত্যিক কেরানির চাকরি করেছেন? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং পরবর্তীতে তিনি 1938 সালের 16ই জানুয়ারি তিনি হচ্ছে মারা যান। তার ছদ্মনাম কি? এটা হচ্ছে অনিলা দেবী। ছদ্মনাম কি আমরা জানি, লেখক যখন তার নিজের নামকে লুকিয়ে অন্য আরেকটা নাম দিয়ে যখন লিখে তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে ছদ্মনাম। আর আমরা তাকে যে উপাধিটি দিয়েছি সেটা হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। তাহলে খুব গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষায় প্রশ্ন আসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি, উত্তর হচ্ছে অনিলা দেবী। আর যদি বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি, তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। ওকে, তো এইবার আমরা একটু চলে যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো আপনি কিভাবে মনে রাখবেন। এখানে মনে রাখার একটা কৌশল আছে, আপনি যেভাবে ইচ্ছা ওভাবেই মনে রাখতে পারেন, বাট মনে রাখলেই আপনার কাজ হবে, আর কিছু করা লাগবে না। তো এখানে দেখেন বলছে যে গৃহদাহ পল্লী সমাজে বড় দিদি মেজ দিদিকে নিয়ে বসবাস করে। তাহলে গৃহদাহ পল্লী সমাজে বড় দিদি কাকে নিয়ে বসবাস করে? মেজ দিদিকে নিয়ে বসবাস করে। সেখানে চরিত্রহীন চন্দ্রনাথও ছিল। তাহলে সেখানে কে ছিল? চরিত্রহীন চন্দ্রনাথ, সেও সেখানে ছিল। দেবদাস ও বিপ্রদাসের মধ্যে কিছু দেনা পাওনা ছিল। তাহলে সেইখানে দেবদাস ছিল,
এবং বিপ্রদাস ছিল, তাদের দুজনের ভিতরে কিছু দেনা পাওনা ছিল। শেষের পরিচয় ঘটলো শ্রীকান্ত ও শুভদার দাবি তুলে তারা শেষ প্রশ্ন করলো। তাহলে শেষে পরিচয় ঘটলো এবং শ্রীকান্ত ও শুভদার দাবি তুলে তারা কি করলো, শেষ প্রশ্ন তাকে করলো। এরপর দেখেন, নববিধানে নিষ্কৃতি মিলল, দত্তা বৈকুণ্ঠের উইল করিয়া বিরাজ বউকে পরিণীতা হিসাবে গ্রহণ করবে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা গল্প, এবং আপনি এই জিনিসটা যখন বারবার পড়বেন তখন আপনার মাথাতে এমনিতেই জিনিসটা গেঁথে যাবে। তো এইটা আপনারা যখন পিডিএফটা পেয়ে যাবেন সেখানে আপনারা এগুলো পেয়ে যাবেন। এবং সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে আমাকে একটু জানান তো, সাউন্ড কি ঠিক আছে কিনা আমাকে একটু জানান তো। সাউন্ড কি? আমার কাছে তো সাউন্ড ঠিকই আছে, এই যে আমার কাছে তো সাউন্ড ঠিকই আছে, এই যে আমার কাছে তো সাউন্ড ঠিকই, সাউন্ড আশা করি ঠিক আছে। আমাকে তবু একটু জানান যে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। সাউন্ড কি ঠিক আছে? ওকে, ঠিক আছে। আহনাফ আব্দুল্লাহ, আপনার কি ডিভাইসে প্রবলেম? ঠিক আছে, ওকে, জি ঠিক আছে সাউন্ড। হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম দেখেন, এই যে গৃহদাহ এটা তার একটা উপন্যাস, এরপর হচ্ছে এই যে পল্লী সমাজ এটা তার একটা উপন্যাস, এরপর হচ্ছে এই যে মেঝু দিদি এটা তার একটা উপন্যাস, এরপর হচ্ছে চরিত্রহীন এটা তার একটা উপন্যাস, এই যে চরিত্রহীন। এরপর দেখেন দেবদাস, বিপ্রদাস, এরপর দেখেন চন্দ্রনাথ, এরপর হচ্ছে কি দেনা পাওনা, এরপর হচ্ছে কি শেষের পরিচয়, এই যে দেখেন শেষের পরিচয়। এরপর হচ্ছে যে শ্রীকান্ত এটা তার একটা উপন্যাস, এরপর হচ্ছে কি শুভদা এটা তার একটা উপন্যাস। আর দাবি বলতে পথের দাবি, দাবি মানে কি বলেন, দাবি মানে হচ্ছে পথের দাবি। এরপর হচ্ছে কি শেষ প্রশ্ন, এরপর হচ্ছে কি নববিধান, এরপর হচ্ছে কি এই যে নববিধান, এরপর হচ্ছে দত্তা, ঠিক আছে, এরপর হচ্ছে বৈকুণ্ঠের উইল, পরিণীতা, এগুলো হচ্ছে তার উপন্যাস। যাই হোক, এগুলো তার উপন্যাস, গুরুত্বপূর্ণ উপন্যাস। আমি আরেকবার একটু আপনাদেরকে বলে দিই, এই উপন্যাসগুলো অবশ্যই মুখস্থ রাখবেন। গৃহদাহ, পল্লী সমাজ, মেজু দিদি, চরিত্রহীন, চন্দ্রনাথ, দেবদাস, বিপ্রদাস, দেনা পাওনা, শেষের পরিচয়, শ্রীকান্ত, শুভদা, পথের দাবি, শেষ প্রশ্ন, নববিধান, দত্তা, বৈকুণ্ঠের উইল, এরপর হচ্ছে বিরাজ বউ, এরপর হচ্ছে পরিণীতা। তো এগুলো হচ্ছে তার উপন্যাস। এবার চলেন আমরা একটু উপন্যাসগুলো নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি। প্রথমত হচ্ছে বড় দিদি উপন্যাস। তো এই বড় দিদি উপন্যাসটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম লিখেন। এই জন্য পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি, 1907 সালে তিনি সর্বপ্রথম এই উপন্যাসটা লিখেন। এরপর পল্লী সমাজ, এটা তার দ্বিতীয় উপন্যাস, 1916-তে তিনি এটা লিখেন। তো এই পল্লী সমাজ আপনি নামটা শুনেই বুঝতে পারতেছেন, এই উপন্যাসের কাহিনীতে আমরা দেখতে পাই যে পল্লী সমাজে অর্থাৎ গ্রাম অঞ্চলের ছেলেমেয়েদের, ইয়াং ছেলেমেয়েদের তাদের যেই প্রেমের সম্পর্ক, হ্যাঁ, সেই সব বিষয়গুলোকে তিনি সেখানে তুলে ধরেছেন। এবং পল্লী গ্রামের যেই রাজনীতি, যেই পলিটিক্স, হ্যাঁ, সেই ধরনের পল্লী গ্রামের মানুষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে এই পল্লী সমাজে। এরপর হচ্ছে দেবদাস। সাধারণত কেউ যখন ছ্যাঁকা খায় আমরা বলি যে সে দেবদাস হয়ে গেছে, তাই না? তো আমাদের দেবদাস এরকমই একটা ক্যারেক্টার, হ্যাঁ, ছ্যাঁকা খাওয়ার গল্প। এরপর হচ্ছে সেখানে আমরা আরো দেখতে পাই ক্যারেক্টারগুলো রয়েছে নায়িকা হিসেবে পর্বতী, চন্দ্রমুখী। তো এইগুলো হচ্ছে এইটা মূল বিষয়। তো আমাদের দেবদাস এই উপন্যাসটা, এটা নামটা শুনেই বুঝতে পারতেছেন এই উপন্যাসটার মূল থিম সেটা হচ্ছে ব্যর্থ প্রেম। তাহলে দেবদাস উপন্যাসের মূল থিম কি? সেটা হচ্ছে ব্যর্থ প্রেম। এরপর আসে না, এরপর লিখেছেন যে চরিত্রহীন। চরিত্রহীন উপন্যাসের ভিতরে তিনি বিভিন্ন ধরনের প্রেম, পরকীয়া, এই ধরনের ঘটনা লিখেছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে গিয়ে যৌনতার বৃদ্ধি, হ্যাঁ, সেই সব বিষয় নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই চরিত্রহীন উপন্যাসটি লিখেছেন। এরপর আমরা দেখতে পাই শ্রীকান্ত উপন্যাস। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত। এবং শ্রীকান্ত উপন্যাসটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্ববৃহৎ উপন্যাস, খুব বড় একটা উপন্যাস। তো এই উপন্যাসের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন ঘটনা আমরা এই শ্রীকান্তর মাধ্যমে দেখতে পেয়েছি, যেখানে মূলত শ্রীকান্ত একটা ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টার মধ্যেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনে ছোটবেলায় কি তার কিশোর জীবনের বিভিন্ন ঘটনাগুলোকে তিনি লিখেছেন। এজন্য এই উপন্যাসটাকে বলা হয় আত্মচরিতমূলক উপন্যাস বা আত্মজীবনীমূলক উপন্যাস। সেই সাথে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ সাহিত্য কোনটা বা শ্রেষ্ঠ উপন্যাস কোনটা, আমরা এক বাক্যে উত্তর করব, সেটা হচ্ছে শ্রীকান্ত উপন্যাস। তাহলে আমরা যদি আরেকবার যদি একটু সামারি করি, শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস, শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা, শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্ববৃহৎ রচনা বা সর্ববৃহৎ সাহিত্য। এবং এটা এতটাই বড় যে এই যে উপন্যাসটা রয়েছে, এই উপন্যাসটা টোটাল 4টা খণ্ডে লেখা হয়েছে। ওকে, এরপর হচ্ছে নিষ্কৃতি।
এরপর আমরা যে উপন্যাসটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সবচাইতে বহুল আলোচিত যে উপন্যাস, সেটা হচ্ছে গৃহদাহ উপন্যাস। আচ্ছা, এখন এই উপন্যাসটাতে আমরা যদি দেখি গৃহদাহ মানে কি বলেন তো? গৃহদাহ মানে এই শব্দটা দুইটা অর্থ, একটা হচ্ছে ঘর পুড়ে যাওয়া, দাহ মানে হচ্ছে পোড়া, গৃহ মানে হচ্ছে ঘর। ধরেন আপনার ঘর পুড়ে গেছে আগুন লেগে, তখন হচ্ছে কি গৃহদাহ। এছাড়া আমরা বলেন না যে আমার ঘরে আমার সংসারে আগুন লাগছে, এই শব্দটা দেখবেন যে অনেক মহিলারা ব্যবহার করে। ঘরে আগুন লাগছে এই শব্দের অর্থ কিন্তু এটা না যে আমার ঘরে আসলে আগুন লাগছে, এটা দ্বারা বোঝানো হয় যে আমার ঘরে কি হয়েছে, ঘরে আগুন লেগেছে, এটা দ্বারা বোঝানো হয় যে ঘরে অশান্তি, তাই না? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গৃহদাহ উপন্যাসটার ভিতরে তিনি দুই রকম আগুনই দেখিয়েছেন, একটা হচ্ছে ডিরেক্ট ঘরে আগুন লাগছে, আর একটা হচ্ছে ঘরে অশান্তি। তো সেটা আমরা দেখতে পাই 1920 সালে তিনি এটা লিখেছেন। এখন এখানে ক্যারেক্টারগুলো কে কে আমরা যদি একটু দেখি, ক্যারেক্টারের ভিতরে রয়েছে সুরেশ, রয়েছে অচলা, রয়েছে মহিম, রয়েছে কেদার বাবু, এবং আরো একটা ক্যারেক্টার আমরা দেখি নারী ক্যারেক্টার, সেটা হচ্ছে মৃণাল। ওকে, এখন আমি আপনাদেরকে সংক্ষেপে একটু ঘটনাটা বলি, কেননা এইখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, যে ক্যারেক্টারগুলো থেকে এই উপন্যাসটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এখানে মহিম আর সুরেশ তারা হচ্ছে দুই বন্ধু। তো মহিম সে খুবই মানে মহিম ছিল আপনার তার অর্থ ছিল না, খুবই দরিদ্র ছিল, তার কাজ ছিল সে ছেলে মেয়েদেরকে পড়াতো, হ্যাঁ, মানে খুবই একেবারে টাকা পয়সাহীন ছিল। আর সুরেশ যে ছিল সে খুবই ধনী ছিল, সে ডাক্তার ছিল, শহরে পড়াশোনা করেছে, এবং সে মানে এতটাই তার জায়গা সম্পত্তি ছিল, তার ঘর, তার বাড়ি, তাদের ঘর বাড়ি এগুলো দেখলে মনে হচ্ছে প্রাসাদ, স্বর্গের মতো মনে হতো, অনেক টাকা পয়সা ছিল। তো তারা দুজন বন্ধু ছিল, এবং এই মহিমের সাথে অচলার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়, দুজন দুজনকে পছন্দ করে। তখন অচলা যে ছিল, এই অচলা সে ছিল ব্রাহ্ম মেয়ে। তো ব্রাহ্মদের সাধারণত তৎকালীন মানে মানে আপনার সোসাইটিতে তাদের ভ্যালু কম ছিল। তো সুরেশ মহিমকে বারবার নিষেধ করেছে যে এইটা করিস না, তুই একটা ব্রাহ্ম মেয়েকে কেন বিয়ে করবি, তুই আরো ভালো জায়গাতে আরো ভালো বংশের মেয়ে বিয়ে করবে, এই টাইপের নানান কথা বোঝানোর পরে মহিম তাকেই বিয়ে করবে, অচলাকে বিয়ে করবে। তখন সুরেশ এই অচলাদের বাড়িতে গিয়েছে। কি কারণে গিয়েছে? গিয়েছে বিয়ে ভাঙার জন্য, যে তোমাদের সাথে আমার বন্ধু যাবে না, আমার বন্ধুকে বিয়ে করাবো না। সে এই টেন্ডেন্সি নিয়ে অচলার বাড়িতে গিয়েছে, কিন্তু অচলার বাড়িতে যাওয়ার পর এই সুরেশ অচলাকে পছন্দ করে ফেলে। তাহলে সে গিয়েছে বিয়ে ভাঙার জন্য, কিন্তু অচলাকে দেখে এবার সে চিন্তা করতেছে কিভাবে মহিমের থেকে তাকে দূরে সরিয়ে আনা যায়। এবং কথা হচ্ছে তখন কেদার বাবু ছিল অচলার বাবা, কেদার বাবুর সাথে তার সাথে কথা হচ্ছে। কেদার বাবু খুব ঋণগ্রস্ত ছিল। তখন সুরেশ প্রায় 2 থেকে 3 হাজার টাকা এই কেদার বাবুকে দিয়েছে যে আপনার ঋণটা মিটিয়ে নেন। তখন কেদারবাবু বুঝতে পেরেছে যে সুরেশের আসলে প্রচুর টাকা পয়সা ছিল, তা না হলে প্রথম দেখাতেই কেউ কাউকে এত টাকা দেয় না। তখন কেদারবাবু মনে মনে চিন্তা করলো যে মহিমের থেকে মনে হয় যে সুরেশ তার মেয়ের জামাই হিসাবে অনেক বেশি ভালো হবে। এবং সুরেশ তাকে দেখে যখন পছন্দ করে, সুরেশ একবার তাকে সুরেশ হচ্ছে কেদার বাবু এবং হচ্ছে অচলাকে একবার তার বাড়িতে আমন্ত্রণ জানালে কেদার বাবু দেখে অবাক হয় যে এত সুন্দর বাড়ি। তখন কেদার বাবু চাইছে যে সুরেশের সাথে অচলার বিয়ে দিবে, এবং অচলার কাছে যখন সেটা বলা হলো তখন অচলা বলেছে যে আমি যাকে ভালোবেসেছি আমি কেবল তাকেই হচ্ছে বিয়ে করব। তো সে একটা জেদ ধরে, এবং এই জেদের কারণে পরবর্তীতে অচলার সাথে আসলে মহিমের সাথে বিয়ে হয়। কিন্তু অচলার সাথে মহিমের সাথে বিয়ে হলে মহিম খুবই দরিদ্র পরিবার ছিল, এবং মহিম হচ্ছে তখন তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। তখন বর্ষাকাল ছিল, এত বর্ষাকালের ভিতরে গ্রামে কাদা পানি, ঘরের মধ্যে পানি পড়ে, এই সব আসলে অচলা তখন মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে। এই পরিবেশে সে আগে কখনো দেখেনি। এইভাবে হচ্ছে, এবং কিছুদিন পরে তখন সুরেশ এই মহিম আর অচলার ঘরে চলে আসে। মানে সুরেশের ভিতরে অচলার জন্য একটা টান কাজ করে, সে বেশি দিন সে অচলার থেকে সে দূরে সরে থাকতে সে পারে না। যখন সে চলে আসার পর তারপর হচ্ছে এরকম ঘটনাক্রমে একবার তার মহিমে আর অচলার ঘরে আগুন লেগে যায়। এই যে একদম ডিরেক্ট আগুন লেগে যায়, তার মানে 2 ধরনের আগুন। এটা হচ্ছে প্রথম আগুন, যে ঘরে সরাসরি আগুন লাগলো। আগুন লাগার পর তখন এই মহিম অচলা সুরেশকে বলে যে অচলাকে কি করো তুমি তার বাবা কেদার বাবুর কাছে দিয়ে আসো। তখন সুরেশ অচলাকে নিয়ে কেদার বাবুর ঘরে দিয়ে আসে। তখন কেদার বাবুর ঘরে দিয়ে আসলে এবার মহিম আলাদা তার ঘরে থাকে, এবং একটা সময় গিয়ে মহিম প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায়। এবং অসুস্থ হয়ে গেলে তখন মহিম আবার সুরেশ খুব দয়ালু ছিল, তখন সুরেশ এই মহিম আর অচলাকে নিয়ে চলে আসে কোথায়, তার প্রাসাদে নিয়ে আসে, তার বাড়িতে নিয়ে আসলে অচলা এবার তার স্বামী মহিমকে তার বন্ধুর বাড়িতে রেখে সেবা করে। এবং সুরেশ তখন
মহিম আবার খুব একটা রোমান্টিক ছিল না, কিন্তু সুরেশ খুব রোমান্টিক ছিল। সুরেশ মাঝে মধ্যে রাতে উকি দিয়ে গিয়ে অচলাকে দেখতো এবং অচলাকে সে মনে মনে খুব ফিল করতো। যখনই দেখতো যে অচলা ঘুমাচ্ছে কিন্তু অচলার গায়ে কোনো চাদর নাই, তখন সে গিয়ে নিজের চাদরটা অচলার গায়ে পরিয়ে দিত। এইভাবে তার ভেতরে যেই মানে ভালোবাসা প্রকাশ করার যে একটা ছিল সেটা সে দেখতে পেয়েছে। তো ঘটনাক্রমে একবার যখন সে সুস্থ হলো এবং ডাক্তার তাকে বলেছে যে পশ্চিমে হাওয়া বদল করার জন্য। এখন পশ্চিমে হাওয়া বদল করার জন্য মানে কি, এখান থেকে আসলে বোঝা যায়, মানে পরবর্তীতে বুঝবেন যে গাড়ি আর নারী এই দুটো জিনিস আরেকজনের হাতে দেওয়া নাই। গাড়ি আর নারী এই দুটো জিনিস আরেকজনের হাতে দিলেই সে কি করতে চায়, চালাইতে চায়। তো এই জন্য গাড়ি আর নারী এই দুটো কখনো বন্ধুর হাতে কিংবা XYZ কারো হাতে দেওয়াই উচিত না, সেটাই উপন্যাসটা থাকলেই আপনি বুঝতে পারবেন। তো তাকে বলছে যে পশ্চিমে হাওয়া বদল করার জন্য, মানে এক এনভায়রনমেন্টে থাকলে আরেকটা এনভায়রনমেন্টে শিফট হতে বলে আর কি, মাঝে মধ্যে ডাক্তাররা এরকম বলে। তো পশ্চিমে হাওয়া বদল করার সময় তখন অচলা সুরেশকে বলছে যে আপনিও আমাদের সাথে চলুন না। সুরেশ মনে মনে ভাবছে যে অচলা মনে হয় আমাকে ভালোবাসে, সে আর মহিমের সাথে থাকতে চাচ্ছে না, এই যে তাকে বললো যে আমরা যাব সাথে আপনিও যান। এখন এটা যখন বলছো তখন এইবার মানে সুরেশ ব্যাপারটা ফিল করলো যে মনে হয় সে ভালোবাসে, আসলে কিন্তু এরকমটা কিছু না। তখন মহিম তো অসুস্থ, এক ট্রেনে করে যাচ্ছে। এবার ট্রেন যখন চেঞ্জ করবে ইচ্ছাকৃতভাবে সুরেশ অচলাকে নিয়ে আরেক ট্রেনে উঠে গেছে, কিন্তু মহিমকে ওই ট্রেনের ভিতরে রেখে চলে আসছে। এবার তারা অন্য ট্রেনে করে আরেক জায়গায় চলে গেছে, সেখানে গিয়ে এক বৃদ্ধ লোকের বাড়িতে আশ্রয় নিয়েছে এবং তারা বলেছে যে তারা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী এই পরিচয় দিয়ে, তখন তার কোনো উপায় ছিল না, স্বামী স্ত্রী এই পরিচয় দিয়ে তারা ওই বাড়িতে থাকা শুরু করলো। সবাই জানতে পারলো যে এরা আসলে স্বামী স্ত্রী, কিন্তু তাদের মনের মধ্যে সবসময় একটা দুজনের মনের ভিতরে একটা অশান্তি কাজ করতো যে আসলে তারা দুজন স্বামী স্ত্রী না, কিন্তু স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থেকেছে। ঘটনাক্রমে সেই যেই বাড়িতে তারা উঠেছে ওই বাড়িতেই টিউশন মাস্টার হিসাবে মহিমের আবার আগমন ঘটেছে। তখন এর মধ্য দিয়ে সুরেশ আবার পাশের একটা তখন তীব্র ফ্ল্যাগ রোগ দেখা দিয়েছে। ফ্ল্যাগ রোগ যখন দেখা গিয়েছে চারদিকে এই রুগীদের সেবা করতে গিয়ে সুরেশ আসলে সেখানে মারা যায় এবং তখন জানাজানি হয়ে যায় যে সুরেশ আর অচলা তার আসলে স্বামী স্ত্রী ছিল না। তখন গ্রামের সব মানুষরা এই অচলাকে ধিক্কার জানায় এবং পরবর্তীতে কেদারবাবু আসে এবং তার মেয়ের ঘটনা জানতে পারে। এইভাবে আসলে আমাদের এই উপন্যাসটা শেষ হয়ে যায়। তো হোপফুলি আমরা উপন্যাসটা বুঝতে পেরেছি এবং এখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি। এবার আমরা একটু দেখি যে এরপর দেখেন আমরা একটু দেখি যে দেনা পাওনা উপন্যাস। এই দেনা পাওনা এটা একটা উপন্যাস, এখানে হচ্ছে চরিত্র রয়েছে ষোড়শী নির্মল, এরপর হচ্ছে জীবনানন্দ, হ্যাঁ, তারপর হচ্ছে পথের দাবি। এটা একটা রাজনৈতিক উপন্যাস, এটা অবশ্যই মনে রাখবেন এবং এটা গভর্নমেন্ট এটা নিষিদ্ধ করে দিয়েছে। আবার বলছি, পথের দাবি রাজনৈতিক উপন্যাস, মনে রাখবেন। এরপর হচ্ছে শেষ প্রশ্ন শেষের পরিচয়। হ্যাঁ, কিন্তু শেষের কবিতা আবার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। শেষ প্রশ্ন শেষের পরিচয় এটা হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। ওকে, এরপর আসেন আমরা একটু দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তার যে গল্পসমূহ রয়েছে। তার প্রথম গল্প হচ্ছে মন্দির। এটা খুবই বিখ্যাত গল্প এবং এই মন্দির গল্পটা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এই মন্দির এটা হচ্ছে তার মুদ্রিত প্রথম ছোট গল্প। এটার জন্য তিনি তখন কুন্তলিন পুরস্কার পান। এরপর রয়েছে মহেশ, এরপর রয়েছে মেজদিদি, এরপর রয়েছে মামলার ফল, এগুলো তার বিখ্যাত রয়েছে। এরপর রয়েছে রামের সুমতি, এরপর হচ্ছে আমরা দেখতে পাই বিন্দুর ছেলে, ছবি, হরিলক্ষ্মী, সতী, তারপর হচ্ছে অভাগী স্বর্গ, একাদশী বৈরাগী, এরপর হচ্ছে পথ নির্দেশ, কাশীনাথ, বিলাসী। বিলাসী খুবই বিখ্যাত বাংলা সাহিত্যে একটা ছোট গল্প। এই বিলাসী এটা অবশ্যই মনে রাখতে হবে। এই বিলাসী এখানে মূল ক্যারেক্টার হচ্ছে মৃত্যুঞ্জয়। তো মৃত্যুঞ্জয় আর নায়িকা হচ্ছে বিলাসী। তো মৃত্যুঞ্জয় সে একটা সাপুরে মেয়েকে বিয়ে করে, সাপুরে মেয়ে তাকে সেবা করে, তার একটা বন ছিল, বিশাল বড় একটা জঙ্গল ছিল, আম কাঁঠালের বাগান ছিল, সেখানে থেকে এই নারী বিলাসী তাকে বিয়ে করে। কিন্তু বিলাসী ছিল সাপুরে নারী, মানে সাপুরে আর কি। তো বিলাসীকে তখনকার সময় এই মৃত্যুঞ্জয়ের আবার একটা চাচা ছিল খুড়া। এই চাচা গ্রামে হেঁটে 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 বলতো যে এই মৃত্যুঞ্জয় সে গাঁজা খায়, গুলি খায় এবং তার যে আম কাঁঠালের বাগান রয়েছে, এই আম কাঁঠালের বাগান থেকে আমি একটা ভাগ পাবো, কিন্তু একদিন আমি সেটা দখল করবো, এরকম বিভিন্নভাবে তাকে বলতো। তখন এই বিলাসী যখন বিয়ে করে, বিলাসীর সাথে তার বিয়ে হয় এবং সে তার মতো করে থাকে, বিলাসী তাকে সেবা করে। কিন্তু এই যে তার যে চাচা ছিল, এই চাচা এবার গ্রামে হেঁটে হেঁটে বলে যে মৃত্যুঞ্জয় সে তো অন্নপাপ করেছে। অন্নপাপ মানে হচ্ছে নিচু শ্রেণীর নারীর হাতে ভাত খেলে সে তাকে বিয়ে করেছে। গ্রামের আমাদের আর মান সম্মান নাই, একটা নয়, দুইটা নয়, 3টা বিয়ে কর, কিন্তু সাপুরে মেয়েকেই কেন বিয়ে করতে হবে, এই সব বলে গ্রামের মানুষকে ফুসলে ফাসলে এবার গ্রামের মানুষ 10-12 জন গিয়ে
ওই বিলাসীকে কি করছে, বিলাসীকে তারা গ্রাম থেকে বের করে দিচ্ছে, টেনে হিচড়ে বের করে দিয়েছে এবং বিলাসী কেউ গালে হাত দিয়েছে, কেউ বিলাসী চুল ধরে টেনেছে। এইভাবে একটা নারীকে মানে দুর্বল মানুষদের প্রতি সবল মানুষদের যেই অত্যাচার সেটা এখানে তিনি তুলে ধরেছেন। এবং একটা সময় গিয়ে এই বিলাসীর সাথে মৃত্যুঞ্জয় গিয়ে তাদের যে মালোপাড়া অর্থাৎ সাপুরেরা যেখানে বাস করে সেখানে চলে যায় এবং মৃত্যুঞ্জয় আস্তে আস্তে জবরদস্ত একজন বড় সাপুরে হয়ে যায়। এরপর হচ্ছে অনুরাধা, এরপর হচ্ছে পরেশ স্বামী, এরপর হচ্ছে আলো ছায়া। এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ যেই গল্প রয়েছে সেইটা। এরপর আসেন দুইটা জিনিস একটু মনে রাখবেন, শরৎচন্দ্রের কিছু নাটক আছে। নাটকের ভিতরে তিনটা নাটক, একটা হচ্ছে ষোড়শী, আর একটা হচ্ছে রমা, আর একটা হচ্ছে বিজয়া। ষোড়শী, রমা, আর একটা হচ্ছে বিজয়া। এই তিনটা মনে রাখবেন। তিনটা নাটক, তিনটাই মেয়েদের নাম। একটা হচ্ছে ষোড়শী, আর একটা হচ্ছে রমা, আর একটা হচ্ছে বিজয়া। আচ্ছা, এরপর তার প্রবন্ধ রয়েছে। প্রবন্ধগুলোর ভিতরে রয়েছে নারীর মূল্য, এরপর রয়েছে স্মৃতিকথা, এরপর হচ্ছে স্বদেশ ও সাহিত্য, এরপর রয়েছে সাহিত্য ও নীতি, সাহিত্য আর্ট ও দুর্নীতি ইত্যাদি অনেকগুলো রয়েছে। তবে আমাদের পরীক্ষাতে একটু নারীর মূল্য, এটা একটু আমাদের পরীক্ষাতে বেশি আসে। এরপর হচ্ছে স্বদেশ ও সাহিত্য, এই দুটা পরীক্ষাতে বেশি আসে। ওকে, আচ্ছা, এরপর তার পুরস্কার, তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পুরস্কার পান 1936। এরপর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক পান 1923। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়াদি। আমরা যদি একটু আবার যদি তার গুরুত্বপূর্ণ তথ্য বলে যদি একটু দেখি, তার উপাধি অপরাজয় কথাশিল্পী। তিনি ছাত্রবৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হন 1887 সালে এবং তিনি রেঙ্গুনে আগমন করেন 1903 সালে। বড়দিদি উপন্যাসটি পত্রিকায় প্রকাশিত হলে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। হ্যাঁ, মানে যে পত্রিকায় প্রকাশিত হলো সেটা হচ্ছে ভারতী। অনেকগুলো তথ্য দেওয়া আছে, আমরা একটু দেখি যে প্রশ্ন সলভে চলে যায়। 30তম বিসিএসে প্রশ্ন আসছে, নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? তাহলে বলুন তো উত্তর কি হবে? নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? মৃণাল ছিল মহিমের বাবার বন্ধুর মেয়ে। মৃণাল ছিল মহিমের বাবার বন্ধুর মেয়ে, হ্যাঁ, এবং মৃণালের সাথে তার সাথে ছোটবেলা থেকে বিয়ে হওয়ার কথাবার্তা ছিল, কিন্তু আসলে বিয়ে হয় নাই। মৃণাল নারী চরিত্র ছিল। ওকে, তাহলে কি হবে বলুন তো? উত্তর হচ্ছে অনিলা দেবী। আচ্ছা, এরপর দেখেন কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী পদক পান। একটু আগে আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে 1903, আর ঢাকা বিশ্ববিদ্যালয় 1936। 24তম বিসিএস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত? এটা আপনাদেরকে নিশ্চয়ই বলেছি। এখন এই প্রশ্নটা একটু সলভ করেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসটি মানে সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় বলেন? তো এটা পারতেছেন, রাজনৈতিক উপন্যাস। সেই সাথে আবার বলছি, রাজনৈতিক উপন্যাস পথের দাবি, এবং এটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। পথের দাবি উপন্যাসটির রচয়িতা কে? এটা তো পারবেন, এটা 23তম বিসিএস আসছে। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়? 22তম বিসিএস। এরপর হচ্ছে 22তম বিসিএস আসছে যে কোনটি সত্য। এখন এখানে পথের দাবি এটা উপন্যাস, এটা তো আমরা একটু আগে পড়ে আসছি। বাকি কোনগুলো কি সেটা না জানলেও এটা উত্তর করা যায়, তাই না? এটা উত্তর মিস্টেক হয়েছে, এটার উত্তর হচ্ছে সি। হ্যাঁ, পথের দাবি উপন্যাস। রাজলক্ষ্মী উপন্যাস স্রষ্টাকে, এটা একটা ক্যারেক্টার, আর এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে শেষ প্রশ্ন উপন্যাসটি কে লিখেছেন? এটা আমরা পড়ে আসছি, শেষ প্রশ্ন শেষের পরিচয়। উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ষোড়শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি জাতীয় রচনা? এটা একটু আগেই বলেছি। এইবার একটু এই প্রশ্নটা দেখেন যে আপনারা এই প্রশ্নটা পারেন কিনা, যে ষোড়শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? ষোড়শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? উত্তর কি হবে বলেন তো? নাটক। ওকে, তিনটা নাটকের কথা বলছি, ষোড়শী, রমা, বিজয়া। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটিতে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কন হয়েছে? ত্রিভুজ প্রেম মানে বুঝতে পারতেছেন তো, যে তিনটা ক্যারেক্টারের মধ্যে প্রেম। তো বুঝতে পারতেছেন, এটা কি বলার দরকার আছে? বলেন, এখান থেকে বুঝতে পারতেছেন। এটার উত্তর হবে কি বলেন? এটার উত্তর হবে গৃহদাহ। ওই যে তিনটা ক্যারেক্টার, ত্রিভুজ প্রেম মানে তিনটা ক্যারেক্টারের মধ্যে প্রেমের কাহিনী। তাহলে এদিকে আমরা যদি বলি যে মহিম, এদিকে হচ্ছে অচলা, আর এদিকে হচ্ছে কে? সুরেশ। ওকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ডিগ্রি প্রদান করেন? তো এটা পড়েছি না, যে সম্মানসূচক ডিলিট পুরস্কার। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন। এখন দেখেন বলছে কোনটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়, তাহলে উত্তর কি হবে বলেন তো? নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? উত্তর হচ্ছে কি বলেন? ষোড়শী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন? পদ্মাবতী, উন্নত জীবন, ব্যথার দান, চরিত্রহীন। তাহলে বলেন তো কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাস, কোন বইটি লিখেছেন? উত্তর হচ্ছে চরিত্রহীন। হ্যাঁ, আচ্ছা, সাহিত্য বিশেষ অবদানের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলিট পুরস্কার প্রদান করেন? ডিলিট পুরস্কার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদান করে। ওকে, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, ভেরি গুড। তাহলে আমাকে একটু বলেন তো, যদি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা কি পারবো? বলেন, আমরা কি পারবো? ওকে, তা আর বাকি যারা রয়েছে তাদের থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বা এটা আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখন যেগুলো পড়াবো সেগুলো আমাদের পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ, তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটু বেশি গুরুত্বপূর্ণ। আমি কি বুঝাইতে পারছি না বুঝেন নাই? বলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের পরীক্ষার জন্য কি বেশি গুরুত্বপূর্ণ? ওকে, এই তন্ময়, বিদ্যাসাগরের ফাইলটা কি নামে দেওয়া? হ্যাঁ, কি নামে দিছ? পাচ্ছি না। বিদ্যাসাগর, হ্যাঁ পাইছি, বাকিগুলো একটু রেডি করো। হ্যাঁ, ওকে, এইবার আসেন আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করব, মানে যাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই, যিনি বাংলা সাহিত্যে শুরুর দিকে, আধুনিক যুগের শুরুর দিকে যার অবদান, অসংখ্য অবদান রয়েছে। তিনি শুধু একজন সাহিত্যিকই না, তিনি একজন সংস্কারক। তাহলে আমি আবার বলছি, কে একজন সাহিত্যিক, সেই সাথে একজন সমাজ সংস্কারক? উত্তর বিদ্যাসাগর। আরও অনেকেই কাজ করেছেন, তবে বিদ্যাসাগরকে আমরা বিশেষভাবে স্মরণীয় বলবো। তিনি একজন সাহিত্যিক, সেই সাথে তিনি একজন সমাজ সংস্কারক। যেমন একটু আগে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে পড়েছি, আমরা জেনেছি তিনি কি টাইপ লিখেছেন। তিনি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, তিনি প্রেমের উপন্যাস লিখেছেন, ঠিক আছে, বাট সমাজ সংস্কারকমূলক তিনি কোনো কিছু, তার কোনো অবদানকে আমরা পেয়েছি না, পাই নাই। অনেক সাহিত্যিক আছে সমাজ সংস্কারকমূলক গ্রন্থ লিখেছেন, কিন্তু বাস্তবে তিনি সমাজ সংস্কারকমূলক কোনো কাজ করেন নাই। বিদ্যাসাগর এমন একজন মানুষ, তো তাকে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। তিনি হচ্ছেন 19 শতকের একজন বাঙালি শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক এবং গদ্যকার, তবে তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এখন এইটা একটু মনে রাখবেন যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে তার প্রকৃত নাম। এবং 34তম বিসিএসে প্রশ্ন আসে যে তিনি কি নামে স্বাক্ষর করতেন? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা। আবার বলছি, যেগুলো যে ইনফরমেশনগুলো বলি, জাস্ট এই ইনফরমেশনগুলো মনে রাখেন, তাহলে তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি সাইন করতেন বা স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। 1820 সালে তিনি জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তিনি একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপচিপ্য উপযুক্ত ভাইপোষ্য। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এটা হচ্ছে তার ছদ্মনাম। তো এইবার আমরা একটু জানি যে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন, মানে তিনি অনেক বিদ্যাসাগর উপাধি লাভ করেন। প্রথমত হচ্ছে তিনি বিদ্যাসাগর উপাধি তিনি দুইভাবে লাভ করেন। মূলত তাকে বিদ্যাসাগর উপাধিটা দিয়েছে সংস্কৃত কলেজ। যখন তার বয়স মাত্র 12 বছর, তখন তাকে একটি প্রশংসাপত্রে সেখানে বিদ্যাসাগর দেন। তাহলে পরীক্ষাতে এই জিনিসটাই আমাদের প্রশ্ন আসে। এখানে অনেক ডিটেলস লেখা আছে, পিডিএফ যখন পেয়ে যাবেন, তিনি কিভাবে আসলে বিদ্যাসাগর উপাধি পান। এটা মূলত আমাদের বিশেষ রিটেন একটা প্রশ্ন আসছিল। তো আমরা জাস্ট এই জিনিসটা জানি আমাদের এমসিকিউর জন্য, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেন কে? উত্তর হচ্ছে সংস্কৃত কলেজ। মাত্র 12 বছর বয়সে, এই যে দেখেন 12 বছর 5 মাস অধ্যয়নের পর তার হচ্ছে একটি প্রশংসা, 12 বছর 5 মাস তিনি অধ্যয়ন করেছেন, তখন হচ্ছে তিনি হচ্ছে বিদ্যাসাগর উপাধি পান। এখন প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে বা বিদ্যাসাগর এই উপাধিটা কিন্তু অনেক মানুষকে দিত, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এটা কিন্তু শুধু আমরা আসলে বিদ্যাসাগর, এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিদ্যাসাগরকেই কেন বিদ্যাসাগর বলা হয়, বাকিদেরকে বলা হয় না কেন? মানে তিনি যে আসলেই বিদ্যাসাগর, এই মানটা তিনি ধরে রেখেছেন, এই জন্য বিদ্যাসাগর বললেই আমরা শুধু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে মনে করি। বাট তৎকালীন সময়ে সংস্কৃত কলেজে আরও অনেক মানুষকে কি করেছেন? বিদ্যাসাগর উপাধি দিয়েছেন। এটা কিন্তু শুধু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একমাত্র উপাধি না। এবং তিনি হচ্ছেন বাংলা গদ্যের জনক। এখান থেকে এই যে দেখেন 29তম বিসিএস 30তম বিসিএস লিখিত প্রশ্ন আসছে, যে কি আসছে, যে বাংলা গদ্যের জনক কে এবং কেন। তাহলে আমি যদি খুব সহজে বলি, বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে তার আগেও বাংলা গদ্যে লেখা শুরু হয়েছিল। আমি আবার বলছি,
কিন্তু বাংলা গদ্যের যথাযথ মান রক্ষা করে তার আগে কেউ লেখেননি। বাংলা গদ্যের যথাযথ মান রক্ষা করে যিনি প্রথম সাহিত্য লিখেছেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এজন্য বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বুঝতে পেরেছেন? এই যে দেখেন এখানে লিখেছে যে তার ছিল সরস, সুমধুর, সুশ্রাব্য, হ্যাঁ, ছন্দময়, গতিশীল। উপযুক্ত কারণেই, মানে এগুলো ছিল তার লেখার ধরন, বাংলা গদ্যে তিনি এগুলো এনেছেন। উপযুক্ত কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার বলা হয়, এবং একই কারণে তিনি ছিলেন বাংলা গদ্যের নবজন্মদাতা এবং বাংলা গদ্যের জনক। সব ফুলে বুঝতে পারছেন যে তিনি বাংলা গদ্যের জনক। ওকে, আচ্ছা, এরপর দেখেন আমরা একটু তার সাহিত্য কর্মগুলো একটু দেখি। তার সাহিত্য কর্মের ভিতরে তার শিক্ষামূলক কিছু গ্রন্থ রয়েছে। তার ভিতরে রয়েছে বর্ণ পরিচয়, ঋজু পাঠ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৈমুদী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে বর্ণ পরিচয়, এখানে বিভিন্ন বাংলা বর্ণমালা যে বর্ণগুলো এগুলো নিয়ে আলোচনা করেছেন। এরপর হচ্ছে ব্যাকরণ কৈমুদী, এখানে তিনি ব্যাকরণের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বিদ্যাসাগর এখানে আলোচনা করেছেন। তার অনুবাদ গ্রন্থ রয়েছে। অনুবাদ গ্রন্থের ভিতরে তিনি হিন্দি থেকে যে গ্রন্থগুলো অনুবাদ করেছেন তার ভিতরে রয়েছে বেতাল পঞ্চবিংশতি। এখন বেতাল পঞ্চবিংশতি কি? বেতাল পঞ্চবিংশতি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ, যেখানে তিনি সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রয়োগ করেছেন। তাহলে এটা হিন্দি থেকে অনুবাদ করেছেন। আর তিনি এটা কি করেছেন? অনুবাদ গ্রন্থ মানে কি? মানে যেগুলো ধরেন হিন্দিতে আছে, এখন হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করছে, রাইট? তাহলে সর্বপ্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ ঘটান কোথায়? বেতাল পঞ্চবিংশতিতে। এরপর সংস্কৃত থেকে তিনি লিখেছেন যে শকুন্তলা, তারপর হচ্ছে কি সীতার বনবাস, মহাভারতের উপক্রমণিকা। জাস্ট এই দুটো মনে রাখবেন যে শকুন্তলা, এরপর হচ্ছে সীতার বনবাস, এই দুটো সংস্কৃত থেকে তিনি কি করেছেন? বাংলায় অনুবাদ করেছেন। তাহলে আবার বলছি বেতাল পঞ্চবিংশতি, তারপর হচ্ছে শকুন্তলা, এরপর হচ্ছে সীতার বনবাস। তারপর তার আমরা দেখতে পাই যে তিনি ইংরেজি থেকে বেশ কিছু লিখেছেন। ইংরেজি থেকে যেগুলো লিখেছেন, ইংরেজি থেকে যেগুলো অনুবাদ করেছেন সেগুলো আমি একটু বলে দিই। বাংলার ইতিহাস, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না। জীবন চরিত্র, এটা থেকে পরীক্ষাতে খুব একটা প্রশ্ন আসে না। বুদ্ধোদয়, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এরপর হচ্ছে কথামালা, এরপর হচ্ছে চরিতাবলী, এরপর হচ্ছে ভ্রান্তিবিলাস। এই কয়টা থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলো তিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন। বোধোদয়, কথামালা, তারপর হচ্ছে কি চরিতাবলী, এরপর হচ্ছে ভ্রান্তিবিলাস। এরপর তার কিছু মৌলিক গ্রন্থ রয়েছে। এখন মৌলিক গ্রন্থটা কি আমি যদি একটু বলি, মৌলিক পরিচয়ের আগে ওইটা টাইপিং মিস্টেক, ওখানে একটা ইয়ে ছিল। মৌলিক পরিচয়ের আগে ওখানে একটা একটা ইমোজি টাইপের ছিল, এটা ইয়েতে আসে নাই, ফন্ট ভেঙে গেছে এই জন্য। আচ্ছা, এবার দেখেন মৌলিক গ্রন্থ। মৌলিক গ্রন্থ মানে হচ্ছে যেটা তিনি নিজে লিখেছেন, মানে কোনো কোথাও থেকে তিনি অনুবাদ করেন নাই, ডিরেক্ট তিনি নিজে লিখেছেন। তার ভিতরে হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, এটা থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে না। পরীক্ষাতে প্রশ্ন আসে এটা থেকে, বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। মানে তৎকালীন সময় বিধবা বিবাহটা খুব মানে অপ্রচলিত ছিল। বিধবা বিবাহ কেউ করতো না, মানে বিধবা নারীকে কেউ বিবাহ করতো না। তখন তিনি এটা নিয়ে লিখেছেন যে বিধবাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ একদিকে বাল্য বিবাহ ছিল। ব্যাপারটা আমি আবার বুঝাই। তিনি আরেকটা গ্রন্থ লিখেছেন, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। মানে বুঝতে পারছেন যে এক একজন মনে করেন যে 3টা 4টা 5-6টা করে বিয়ে করে ফেলতেছে। এটা এই জন্য এটা মানে বহু বিবাহ রহিত হওয়া মানে একটা পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না। এখন একটা পুরুষ একাধিক বিয়ে করলে প্রবলেম কি? একটা পুরুষ একাধিক বিয়ে করলে ওই পুরুষটা যখন মারা যায় তখন ওই যে ধরেন একটা পুরুষ 6টা নারীকে বিয়ে করছে, একটা পুরুষ 6টা নারীকে বিয়ে করছে, এখন সেই পুরুষ মারা গেছে, তাহলে 6টা নারী কিন্তু আর মানে 6টা নারীকে খাওয়াবে কে? 6টা সংসার নষ্ট হয়ে গেল না? এবং তখন দেখা যায় বিধবার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই জন্য তিনি বলছেন যে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে বিধবাদেরকে বিবাহ করার জন্য বিবাহ করতে হবে এরকম একটা আইন চালু করছে বা এটার পক্ষে। এবং বহু বিবাহ, একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না, এবং সেটার জন্য তিনি একটা কি করেছেন, তিনি এটার জন্য সংগ্রাম করেছেন। এরপর হচ্ছে অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল, তারপর হচ্ছে ব্রজবিলাস, হ্যাঁ, এগুলো তিনি লিখেছেন তার উল্লেখযোগ্য সাহিত্য। এরপর তার রয়েছে রত্ন পরীক্ষা, প্রভাবতী সম্ভাষণ। রত্ন পরীক্ষা, প্রভাবতী সম্ভাষণ, এই দুটো গুরুত্বপূর্ণ। জীবনচরিত, শব্দমঞ্জুরি, নিষ্কৃতি লাভের প্রয়াস, হ্যাঁ, এগুলো তার উল্লেখযোগ্য গ্রন্থ। এখানে আমরা খুব সহজেই তার যে গ্রন্থগুলো রয়েছে এগুলো চাইলে এখান থেকে মনে রাখতে পারি। আপনাদের যদি মনে হয় তাহলে দেখেন অভি বহু বিবাহ করে প্রবাসীকে বশ করে ব্যাক করবে, একটা লাইন চাইলে এভাবে মনে রাখতে পারেন যে অভি বহু বিবাহ করে প্রবাসীকে বশ করে, মানে প্রবাসী নামে একজন ব্যক্তিকে তাকে বশ করছে, এবং বশ করে সে কি করে, সে ব্যাক করে মানে ফিরে আসে। তো এখান থেকে এই অ দিয়ে মনে রাখবেন অতি অল্প হইল, আর এই যে বি, এই বি দিয়ে মনে রাখবেন যে বিধবা বিবাহ বিষয়ক, হ্যাঁ, প্রস্তাব অথবা বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, এই দুটোই মনে রাখবেন, এতদ বিষয়ক প্রস্তাব। এরপর হচ্ছে এই যে দেখেন এই বহু বিবাহ দিয়ে মনে রাখবেন যে বহু বিবাহ
রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। আর এই যে প্র দিয়ে মনে রাখবেন যে প্রভাবতী সম্ভাষণ, আর এই যে ভা দিয়ে মনে রাখবেন ভ্রান্তিবিলাস, তালব্যশ দিয়ে মনে রাখবেন শকুন্তলা, আর এই যে জি, হ্যাঁ জি দিয়ে মনে রাখবেন জীবন চরিত, আর এই যে দেখেন বসের ব দিয়ে মনে রাখবেন বর্ণ পরিচয়, তালব্যশ দিয়ে মনে রাখবেন শব্দমঞ্জুরি, আর এই যে ব্যাকের ব্যা দিয়ে মনে রাখবেন যে ব্যাকরণ কৌমুদি, ক হচ্ছে কথামালা, র হচ্ছে রত্ন পরীক্ষা, আর এই যে বে হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। সো স্লাইড পেয়ে যাবেন, স্লাইড পেয়ে গেলে এগুলো পড়ে নিয়েন। জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য, অনেকে আছে যে আমি বলছি না যে আপনি এরকম ছন্দ দিয়ে মনে রাখতে পারবেন, সবচেয়ে বেটার হয় আপনি পড়ে মনে রাখবেন। অনেকে আছে যে একটু ছন্দ দিয়ে মনে রাখতে কমফোর্ট, তো তারা চাইলে ওভাবে মনে রাখতে পারে। চলেন এবার আমরা একটু দেখি যে আমাদের পরীক্ষায় কী টাইপের প্রশ্ন আসছে। 34তম বিসিএসে প্রশ্ন আসে, প্রশ্নটা একটু সলভ করেন, দেখেন পারেন কিনা। প্রশ্নটা একটু সলভ করেন, দেখেন এখানে বলছে বাংলা সাহিত্যের গদ্যের জনক হিসেবে কার নাম স্মরণীয়। এই তন্ময় বাকিগুলো দাও, তন্ময় বাকিগুলো দাও। ওকে, তাহলে এটা কি হবে বলেন, দ্রুত উত্তর করেন। আসলে প্রিলির ফাংশন আর লিখিতের ফাংশন কিন্তু টোটালি আলাদা। এখন লিখিতের অনেক জিনিস আছে যেটা আমি দেখালেও মানে যেটা প্রিলির ক্লাসে যেটা আলোচনা বা এমসিকিউর ক্লাসে আলোচনা করা যায় না। শুনেন, আমরা কিন্তু এই যে জান্নাতুল ফেরদাউস মানে সব সাহিত্যিক, উল্লেখযোগ্য সাহিত্যিক যাদের থেকে সবচেয়ে মানে সকল পরীক্ষাতে প্রশ্ন আসে। এখন ছোটোখাটো সাহিত্যিকের কিন্তু অভাব নাই। এখন ছোটোখাটো সাহিত্যিক পড়ালে আসলে মানে শেষ হবে না। তো এই জন্য এটা কোনো কোর্সে আসলে মানে ছোটোখাটো যাদের থেকে পরীক্ষাতে একেবারে প্রশ্ন আসেই না কিংবা কম আসে তাদেরকে পড়াই না। যারা গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, জসীমউদ্দিন, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল, হ্যাঁ প্যারীচাঁদ মিত্র, দীনবন্ধু মিত্র, এদেরকে পড়ানো হয়। ওকে, এদেরকে পড়ানোটা ওকে। তাহলে এবার আসেন, এটা উত্তর কি হবে? কি বলছো? আচ্ছা, তাহলে এটা উত্তর হচ্ছে কি বিদ্যাসাগর। ওকে, এরপর আসেন বাংলা গদ্যের জনককে 31তম বিসিএস, এটা কি হবে বলেন? ওকে, তাহলে এটাও বিদ্যাসাগর। আধুনিক বাংলা গদ্যের জনককে যাই বলেন, উত্তর হচ্ছে বিদ্যাসাগর। বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন, এটা তো আমরা পড়ছি। আচ্ছা, এরপর দেখেন বিধবা বিবাহ রহিতকরণ বিষয়ে কে কলম যুদ্ধ শুরু করেন, মানে কলম যুদ্ধ বলতে কে লেখালেখি শুরু করেন। তাহলে উত্তর কি হবে বলুন তো? বিধবা বিবাহ রহিতকরণ বিষয়ে কে কলম যুদ্ধ শুরু করেন? বিধবা বিবাহ রহিতকরণ বিষয়ে কে কলম যুদ্ধ শুরু করেন? উত্তর হচ্ছে কি বলেন তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভেরি গুড। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম স্মরণীয়? এইটা অনেকেই বলেন যে বাংলা সাহিত্যের জনক, আসলে বাংলা সাহিত্যের কোনো জনক নাই। এই ধরনের প্রশ্ন না করাই বেটার। বাংলা সাহিত্যের কোনো জনক নাই। অনেকে বলেন মাইকেল মধুসূদন দত্ত, অনেকে বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাট অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যের কোনো জনকই নাই। তো বুঝতে পারতেছেন, অবদানের দিক থেকে আমরা যদি বলি যে বাকি সবার দিক থেকে বিদ্যাসাগর অনেক এগিয়ে আছে, তো এই প্রশ্নের উত্তর বিদ্যাসাগরই হবে। বাট এটা একেবারে ইলজিক্যাল একটা প্রশ্ন, আমাদের 34তম বিসিএসে প্রশ্নটা আসছে। আচ্ছা, এরপর আসেন আমরা একটু দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মজীবনী। তা এখন বলেন কোনটা পড়ে আসছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী। আত্মজীবনী মানে হচ্ছে নিজের জীবনের কোনো একটা ঘটনা, নিজের জীবনের কোনো একটা অংশ নিয়ে যখন গ্রন্থ লিখে তখন সেটাকে বলা হয় সাধারণত, সেটা হচ্ছে আত্মজীবনী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 হবে। আমাদের কি স্লাইডে ভুল ছিল নাকি? 1820 হবে, ওই প্রশ্নটাকে কি ভুল ছিল? ওকে, তাহলে এটার উত্তর কি হবে বলেন? আত্মচরিত। কালিদাসের অবিজ্ঞান শকুন্তম নাটকটি মূলত কোন ভাষায় রচিত? এখন ওই যে এটা তো পড়ছি, এটা কোথা থেকে তিনি অনুবাদ করছেন বলেন তো? সংস্কৃত থেকে, রাইট? আচ্ছা, এরপর 21তম বিশেষ প্রভাবতী সম্ভাষণ কার রচনা? তাহলে আমরা পড়ে আসছি। দেখেন আমাদের ক্লাসে কিন্তু আমাদের সলভ ক্লাস কিন্তু ক্লাসে হয়ে যায়, আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করি, ফলে দেখা যায় আমরা নিজেরাও এগুলো কি করে ফেলতে পারি, আমরা নিজেরাও এগুলো মানে আমাদের আর এক্সট্রা সলভ করা লাগে না। আপনি যখন গাইডে যখন পড়তে যাবেন তখন দেখবেন যে এগুলোই আমাদের আসতেছে। ওকে, তাহলে উত্তর হবে কি বলেন তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিজের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা নয়? শকুন্তলা, তারপর এটা হবে সীতার বনবাস, এরপর হচ্ছে পত্রপুট, এরপর হচ্ছে ভ্রান্তিবিলাস। তো বলেন তো এটা কি হবে? দ্রুত বলেন তো এটা কি হবে? বুঝতে পারছেন? ভেরি গুড। তাইলে এটার উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর হচ্ছে সি। এখন এটা কার লেখা বলেন? পত্রপুট, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ।
এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোনটি? কৃত্তিবিলাস, বর্ণ পরিচয়, হুতুম প্যাঁচার নকশা, মরুশিখা। এটা বলেন, এটা কি হবে? এটা আমরা পড়ছি থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা 2015-তে প্রশ্নটা আসছে। তাহলে বলেন তো এটা কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোনটি বলেন তো? ভেরি গুড। তাহলে এটা কি হবে বলেন? হুতুম প্যাঁচার নকশা। এখানে ভুল আছে, হ্যাঁ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা হবে কি? বর্ণ পরিচয়। হ্যাঁ, খ হবে, এখানে একটু ভুল আছে, কারেকশন করে নিন। ওকে, তাহলে বলেন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি আমরা বুঝতে পারছি? বলেন, বুঝছেন? বাকি যে দুজন আছে এরা খুবই ছোট একেবারে, মানে এদের সাহিত্যকর্ম কম এবং এদের থেকে পড়তে হবেও আপনাকে কম, বুঝছেন? আচ্ছা, ওকে, আসেন এবার আমরা আলোচনা করব প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র তিনি একজন ব্যবসায়ী ছিলেন, মানে একজন সাহিত্যিক ছিলেন, সেটা ঠিক আছে, সেই সাথে তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলা। বাংলাদেশের পাবনা জেলাতে ছিল, ঠিক আছে। এবং তার সম্পর্কে মানে বাংলাদেশের সবচেয়ে, মানে আপনি যদি প্যারীচাঁদ মিত্র, মানে সরি প্যারীচাঁদ মিত্র ছিলেন একজন ব্যবসায়ী। আমরা প্রমোদ চৌধুরীকে নিয়ে আলোচনা করতেছি, দুঃখিত। আচ্ছা, তো যেটা বলছিলাম যে প্রমোদ চৌধুরী তার পৈতৃক নিবাস হচ্ছে পাবনাতে। তিনি একজন গুরুত্বপূর্ণ প্রাবন্ধিক ছিলেন এবং তিনি বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন। মানে বাংলা সাহিত্যে তার আগে সবকিছু সাধুরীতিতে লেখা হতো। কি রীতিতে লেখা হতো বলেন? সাধুরীতিতে। তো তিনি সর্বপ্রথম কি করেছেন? চলিত রীতিতে তিনি সর্বপ্রথম সাহিত্য লেখা শুরু করেছেন, বুঝছেন? এই জন্য তাকে বলা হয় যে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক। আবার বলছি, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে? উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী। এই প্রশ্নটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখানে তার জন্ম পরিচয় ইত্যাদি দেওয়া আছে, শিক্ষা জীবন, এগুলো থেকে পরীক্ষাতে খুব একটা প্রশ্ন আসে না। ছদ্মনাম থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তার বিখ্যাত সেই ছদ্মনাম আপনারা নিশ্চয়ই জানেন, বীরবল। এটা হচ্ছে তার ছদ্মনাম এবং তার সম্পাদিত পত্রিকা হচ্ছে সবুজ পত্র। এই দুটো পরীক্ষাতে কতবার যে পরীক্ষাতে প্রশ্ন আসছে। কিছু সাহিত্যিকদের জীবনী থেকে আপনাকে অনেক বেশি পড়তে হবে না, অনেক বেশি পড়া লাগে না। এই যে আমি যা পড়াচ্ছি দেখেন, তা থেকেই চাকরি পরীক্ষা। এবং আপনি বলতে পারেন যে ভাই আপনি যা পড়াচ্ছেন আপনি সেই প্রশ্নগুলো অ্যাড করছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যা পড়াচ্ছি, আপনি র্যান্ডম বাজারে যে কোনো গাইড বই পড়েন, দেখবেন আমি যা পড়াচ্ছি একদম 98% দেখবেন যে তার থেকেই পরীক্ষায়, মানে তার থেকেই ওই বইতে প্রশ্ন আসে, মানে ওই বইতে এই প্রশ্নগুলো আসে। তো কাজে এটাই বলছি যে আপনাকে মানে সাহিত্য বিসিএস এর জন্য বা চাকরি পরীক্ষার জন্য লিটারেচারের সাহিত্যিকদেরকে পড়তে গেলে মনে থাকে না, এই থাকে না, সেই থাকে না, এইসব মানে ভণ্ডামি কথা বাদ দিতে হবে। কিছু স্পেসিফিক সার্টেন জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। আপনি প্রমোদ চৌধুরী সলভ করতে চান, একটু পরে দেখবেন যে বীরবলের থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে, সবুজ পত্রের থেকে 1000বার পরীক্ষাতে প্রশ্ন আসছে, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে 1000বার এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে। জাস্ট এগুলোই আসে, ঠিক আছে? ওকে। এবং সেই সাথে তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক ছিলেন। সনেট হচ্ছে 14 লাইনের সনেটে আমরা আলোচনা করব পরবর্তীতে। তো সনেটটা হচ্ছে কি আপনারা জানেন, আলোচনা করার কি আছে? তো এটা হচ্ছে ইতালীয় সনেট যেটা ছিল, এইটাতে তিনি কি ছিলেন, এটা তিনি প্রবর্তন করেছেন। এরপর আমরা একটু দেখি যে তার প্রবন্ধ গ্রন্থের ভিতরে রয়েছে তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানা চর্চা, প্রবন্ধ সংগ্রহ ইত্যাদি। এগুলো হচ্ছে তার প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ। তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানা চর্চা, প্রবন্ধ সংগ্রহ ইত্যাদি। এগুলো দেখেন মনে রাখার একটা কৌশল এখানে দেওয়া আছে। এই কৌশলটা আপনি মনে রাখতে পারেন। সেটা হচ্ছে কি, রায়তের নানা কথা শুনে বীরবল শিক্ষা নিয়ে নানা চর্চা করে তেল নুন লাকড়ি দিয়ে প্রবন্ধ সংগ্রহ করলো। তাহলে দেখেন এই যে রায়তের নানা কথা, রায়ত বলতে মনে রাখবেন কি রায়তের কথা, আর এই যে নানা কথা, এটা দিয়ে তো এই যে নানা কথা, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে বীরবল, ঠিক আছে? এখানে বীরবল বলতে বোঝানো হচ্ছে যে তার ছদ্মনাম বীরবল শিক্ষা নিয়ে নানা চর্চা, এটা তার আরেকটা গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ। তেল নুন লাকড়ি নিয়ে প্রবন্ধ সংগ্রহ করলো, এই যে প্রবন্ধ সংগ্রহ করলো, এটা তার আরেকটা প্রবন্ধ গ্রন্থ। তো এইগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ। তার সাহিত্যকর্ম খুব বেশি না, অল্প। এরপর তার গল্প গ্রন্থের ভিতরে রয়েছে চার ইয়ারি কথা, আহুতি, নীল লোহিত, অনুকথা সপ্তক, ঘোষালের ত্রিকথা। এগুলো এভাবে মনে রাখতে পারেন যে অনু ও আনছা গোশালে। তো এই অ মানে কি বলেন? অ মানে হচ্ছে কি, এই যে অনু দিয়ে মনে রাখবেন অনুকথা সপ্তক, ঠিক আছে? এরপর হচ্ছে এই যে দন্তর দিয়ে মনে রাখবেন, তারপর হচ্ছে এই যে আ দিয়ে মনে রাখবেন কি আহুতি, তারপরে যে দন্তন দিয়ে মনে রাখবেন যে নীল লোহিত, ছা দিয়ে মনে রাখবেন চার ইয়ারি কথা, আর গোশালে মানে গোশালে ত্রিকথা। এগুলো হচ্ছে গল্প, এগুলো হচ্ছে গল্প। ওকে, বুঝাইতে পারছি? তাহলে আমি আরেকবার একটু পার্থক্য করে দিই, আপনাদের প্যাচটা এখানে লাগবে যে এইখানে হচ্ছে এগুলো হচ্ছে তার প্রবন্ধ, তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা,
নানা কথা, আমাদের শিক্ষা, রায়াতের কথা, নানা চর্চা, প্রবন্ধ সংগ্রহ। নানা থাকলেই প্রবন্ধ গ্রন্থ। নানা দিয়ে দুইটা আছে, একটা হচ্ছে নানা কথা আর একটা হচ্ছে নানা চর্চা। আর গল্পগ্রন্থ যেগুলো, এগুলো হচ্ছে চারিয়ারি কথা, আহুতি, নীললোহিত, অনুকথা সপ্তম, তারপর হচ্ছে কি ঘোষালে ত্রিকথা, ঘোষালে ত্রিকথা। এখন আরো আপনি খেয়াল করে দেখেন, এই যে প্রবন্ধে কিন্তু কোনো কাহিনী থাকে না। দেখেন তেল নুন লাকড়ি, এখানে কিন্তু কোনো কাহিনী থাকবে না, খুব স্বাভাবিক। বীরবলের হালকাথা, হালকাথা রিলেটেড কোনো কাহিনী থাকবে না, নানা কথা, আমাদের শিক্ষা। এই যে প্রবন্ধগুলো সাধারণত এই টাইপের কোনো একটা বিষয়কে নিয়ে, যেমন এই যে আমাদের শিক্ষা, এটা নামটা শুনে বুঝতে পারতেছেন এটা প্রবন্ধ। আচ্ছা, কোনো গল্পের নাম কি আমাদের শিক্ষা হয় বলেন? গল্প তো কাহিনী থাকে, তাই না? গল্পের একটা নাম থাকে, কিন্তু আমাদের শিক্ষা, হ্যাঁ, শিক্ষা সাহিত্য, শিক্ষা সংস্কৃতি, এগুলো সাধারণত প্রবন্ধ হয়। এটা আপনি পড়লেই বুঝতে পারবেন। এরপর দেখেন রায়তের কথা, নানা চর্চা, প্রবন্ধ সংগ্রহে তো বুঝতে পারতেছেন। আচ্ছা, এই গেল। এরপর আসেন আমরা একটু দেখি, এখানে একটু ছিল, সেটা হচ্ছে এই যে তার যে কাব্যগ্রন্থ দুটা রয়েছে, একটা হচ্ছে সনেট পঞ্চশত আর একটা হচ্ছে পদচারণ। তার দুইটা কাব্যগ্রন্থ, সনেট পঞ্চশত আর একটা হচ্ছে পদচারণ। তার বিখ্যাত কিছু উক্তি রয়েছে, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, এটা তার বই পড়া প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে অর্থে। যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতি ধনের ভাণ্ডারও ভবানী। এটা তার। শিক্ষক ছাত্রকে মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, এগুলো তার বিখ্যাত উক্তি। মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। শিক্ষা গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করে বলে আমাদের বিশ্বাস। পাথরে কয়লা হীরার সুবর্ণ না হলেও স্বগোত্র। কাব্যজাত যার নাম আনন্দ, তার নামই বেদনা। সাহিত্যে ছেলের হাতের খেলনা নয়, গুরু হাতের ব্যত নয়। এরপর দেখেন, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। এরপর হচ্ছে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। এইগুলো তার গুরুত্বপূর্ণ। এবার আসলে একটা প্রশ্ন সলভে যায়, প্রমোদ চৌধুরী একজন কি বলেন? এখন প্রমোদ চৌধুরী কিন্তু প্রথমত বুঝেন, প্রমোদ চৌধুরী একজন কবি, এটাতে কোনো ডাউট আছে নাই? বাট এখানে কিন্তু স্পেসিফিক আপনার কাছে কবি, এটা তো সবাই জানে, তার মানে এটা বলে নাই। এখন বলছে নাট্যকার, তার কি আমরা কোনো নাটক পাইছি? না। মরুষিক, এটা তো নাই, তার মানে তিনি একজন কি বলেন? প্রাবন্ধিক। ভেরি গুড, ওকে, তিনি কি একজন প্রাবন্ধিক। ওকে, এরপর আসেন আমরা একটু দেখি যে বাংলা সাহিত্যের, এই যে দেখেন চলিত ভাষার প্রবর্তককে, এখন এটা সলভ করা লাগবে না। এরপর দেখেন বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে, এটা জানেন। বীরবল কোন লেখকের ছদ্মনাম জানেন? দেখছেন যা বলতেছি, বীরবল কোন লেখকের ছদ্মনাম? 32তম বিসিএস, এটা আর বলার দরকার নাই। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? কি বলেন? বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। দেখছেন এই যে পিএসসি সিনিয়র ইন্সট্রাক্টর 2021 আসছে। বাংলা গদ্যের সার্থক প্রবর্তককে, বাংলা গদ্যের সার্থক প্রবর্তক। এখানে একটা জিনিস ব্যাপার আছে, ওই যে চলিত রীতির কথা বলছে না, যখন বলবে বাংলা চলিত বাংলা মানে চলিত বাংলা, হ্যাঁ, আর গদ্যের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাট এখানে কিন্তু বলতো চলিত বাংলা গদ্যে, তার মানে বুঝতে পারতেছেন যে এটার উত্তর হবে কি? বীরবল মানে প্রমোদ চৌধুরী। হ্যাঁ, বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যাপারকে এগুলো পারবেন। এরপর হচ্ছে চলিত ভাষাকে জনপ্রিয় করে তোলেন কে? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছেন। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চলিত ভাষা তিনি প্রথম লিখেছেন, এবং চলিত ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর সাধু ভাষাতে লিখতেন। প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে চলিত ভাষাতে লেখার জন্য তিনি উৎসাহ প্রদান করেছেন, এবং তিনি তাকে কি করেছেন? প্রভাবিত করেছেন। তার প্রভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে? চলিত রীতিতে লেখেছে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছেন? উত্তর হচ্ছে চলিত ভাষা ব্যবহারে। বাংলা সাহিত্য চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? এখন ওই যে বীরবলের হালখাতা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের কন্টেন্টে মিস হয়েছে। এই ইনফরমেশনটা একটু মনে রাখবেন, যে বীরবলের হালখাতা এটি হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরীর বাংলা সাহিত্যে, অর্থাৎ বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতিতে লেখা। সবুজ পত্র পত্রিকার সম্পাদক, এটাও পারবেন। ওকে, আমাকে একটু বলেন তো, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সর্বশেষ আমাদের একজন সাহিত্যিক আছে, তিনি হচ্ছেন প্যারীচাঁদ মিত্র। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, বেশ কিছু তিনি টি বিজনেস যেটা, এগুলোর সাথে তিনি হচ্ছে যুক্ত ছিলেন। তা আমরা প্যারীচাঁদ মিত্রকে নিয়ে ছোট্ট করে আজকের ক্লাসে একটু আলোচনা করি। যদিও তার সাহিত্যকর্ম খুবই কম, বাট তবুও আমাদেরকে পরীক্ষাতে তার থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে, জন্ম রয়েছে। এখান থেকে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তার যে ছদ্মনাম, টেকচাঁদ ঠাকুর। তাহলে প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর। বুঝছেন? ওকে, এইবার আমাকে একটু বলেন তো। ওকে, কমেন্ট কি দেখতে পাচ্ছেন? আপনারা কি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন? আমার এখানে দেখা যাচ্ছে না হঠাৎ করে। কি তেল, এটা হচ্ছে তেল নুন লকড়ি। হ্যাঁ, তেল নুন লকড়ি নাকি তেল নুন লাকড়ি?
এটা অনেক জায়গাতে কেউ লিখেন তেলনুল লাকড়ি, আবার কেউ লিখেন যে তেলনুল, আবার কেউ লিখেন যে তেলনুল লকড়ি, বাট এটা মূল বইতে আসলে নামটা ছিল তেলনুল লকড়ি, কিন্তু অনেকে এটাকে আবার তেলনুল লাকড়িও লিখেন, একই জিনিস। যাই বলেন পরীক্ষায় দুইটা থাকবে না, বাট মূল বইতে আসলে তেলনুল লকড়ি ছিল এবং সেখান থেকে অনেকে তেলনুল লাকড়ি লিখেন। ওকে, উপরে দেখতে পাচ্ছেন? এখন ঠিক আছে, হ্যাঁ এখন আমি দেখতে পাচ্ছি, নেটওয়ার্কের মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতে পারে। ওকে ফাইন। আচ্ছা, এরপর আসেন আমরা একটু দেখি তার প্রতিষ্ঠা ও পরিচালিত সংগঠন। তিনি হচ্ছেন জ্ঞানোপার্জিকা সভা, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, ডেভিড হেয়ারের মেমোরিয়াল সোসাইটি, এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার সোসাইটি, এরপর হচ্ছে ব্যাথুন সোসাইটি। এগুলো তিনি কি ছিলেন? এগুলো তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। যাই হোক, সেটা গুরুত্বপূর্ণ না। তার বিখ্যাত উপন্যাস আলালের ঘরে দুলাল। আলালের ঘরে দুলাল এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। আমি আবার বলছি, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হচ্ছে আলালের ঘরে দুলাল। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের নাম কি? উত্তর আলালের ঘরে দুলাল। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হচ্ছে আলালের ঘরে দুলাল। তাহলে যদি বলা হয় যে বাংলা উপন্যাসের প্রতিকৃত কে? উত্তর হচ্ছে আলালের ঘরে দুলাল। অর্থাৎ আলালের ঘরে দুলালের আগে বাংলা সাহিত্যে কোনো উপন্যাস লেখা হয় নাই। একটা উপন্যাস লেখা হয়েছে, সেটাকে আসলে উপন্যাস হিসাবে ধরে না অনেকে। বাট যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কে? আলালের ঘরে দুলাল। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস লিখেছেন কে? প্যারীচাঁদ মিত্র। বাংলা সাহিত্যে উপন্যাসের পথিকৃৎ কে? উত্তর হচ্ছে প্যারীচাঁদ মিত্র। পথিকৃৎ মানে হচ্ছে যে পথ দেখায়। ওকে, এরপর হচ্ছে অভেদী, এরপর রয়েছে যে আধ্যাত্মিকা। এগুলো থেকে আর কোনো ধরনের প্রশ্ন আসে না, জাস্ট নামটা জানা থাকলেই হবে। এরপর রয়েছে রমারঞ্জিকা, এটা রমারঞ্জিকা। এরপর রয়েছে কৃষিপাঠ, গীতাঙ্কুর, যৎকিঞ্চিত, এত দেশীয় স্ত্রীগণের পূর্ব অবস্থা, ডেভিড হেয়ারের জীবন রচিত, ইত্যাদি ইত্যাদি। এগুলো ভামাতোষিনী ইত্যাদি, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তার একটা প্রহসন যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে মদ খাওয়ার বড় দায়, জাত থাকার কি উপায়। প্যারীচাঁদ মিত্র থেকে বিগত সালে আপনি যদি প্রশ্ন দেখেন, তার ভিতরে 90% প্রশ্ন আসছে শুধু তার উপন্যাস আলালের ঘরে দুলাল থেকে। একটু পরেই দেখবেন। তো মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, এটা তখনকার সময় যে মানে মদ্যপানে যে পুরুষরা আসক্ত ছিল, হ্যাঁ, মদ খাওয়া, সেই সব বিষয় নিয়ে তিনি এটা লিখেছেন। যে আসলে মদ খাওয়া এবং মানে মদ যারা খায় তাদেরকে আসলে ব্যঙ্গ করে তিনি এটা লিখেছেন, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এখন আমরা তার সাহিত্যকর্ম একটু সংক্ষেপে একটু যদি মনে রাখার জন্য চেষ্টা করি, এখান থেকে আমরা যদি একটু দেখি যে আলালের ঘরে দুলাল কিঞ্চিত মদ খেয়ে ভামাতোষিনীকে ভেদ করে গীতাঙ্কুরের কাছে আধ্যাত্মিকের কৃষিপাঠ শিখে রঞ্জিত হলো। এখান থেকে দেখেন যে আলালের ঘরে দুলাল, এটা তো বুঝতে পারতেছেন। আর এই যে কিঞ্চিত দিয়ে মনে রাখবেন যে যৎ কিঞ্চিত। আর এই যে মদ খেয়ে, মদ বলতে বুঝাচ্ছেন মদ খাওয়ার বড় দায়, জাত থাকার কি উপায়। আর এই যে দেখেন মদ খেয়ে কি করছে? ভামাতোষিনীকে, এই যে ভামাতোষিনী, হ্যাঁ, ভামাতোষিনীকে ভেদ করে। এই ভেদ বলতে বুঝাচ্ছি অবেদী। গীতাঙ্কুরের কাছে, এই যে গীতাঙ্কুর, গীতাঙ্কুরের কাছে কি করলো? আধ্যাত্মিক, আধ্যাত্মিক বলতে আধ্যাত্মিকা, আর হচ্ছে কি কৃষিপাঠ, কৃষিপাঠ করে রঞ্জিত হলো। এই রঞ্জিত মানে হচ্ছে কি রমারঞ্জিকা। ওকে, এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এখন দেখেন এই যে এগুলো থেকে, আর হচ্ছে তার পত্রিকা, তিনি হচ্ছে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। এটা থেকে পরীক্ষার প্রশ্ন দেখেন বাংলাদেশের প্রথম ঔপন্যাসিক কে? তাহলে উত্তর কি করবেন বলতো? প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, মানে এটা প্রথম লিখছে। কিন্তু এইটাতে উপন্যাসের যেই মানে আলালের ঘরে দুলাল, এখানে উপন্যাসের একদম যথার্থভাবে উপন্যাস লেখা হয় না। উপন্যাস লিখতে হলে যেই যেই ক্রাইটেরিয়াগুলো ফলো করা দরকার সবগুলো ফুলফিল করে নাই। তখন দুর্গেশ নন্দিনী পরবর্তীতে সার্থক উপন্যাস হয়। কিন্তু সার্থক উপন্যাস বললো বাট যদি বলো প্রথম উপন্যাস, আমি কিন্তু সার্থক উপন্যাস বলি নাই, একটু খেয়াল রাখেন হ্যাঁ জিনিসগুলোতে। আচ্ছা, এইবার আসেন। আচ্ছা, প্রহসন কি? প্রহসন হচ্ছে নাটকের মতো, বাট নাটকের থেকে আরেকটু ছোট, নাটকের থেকে আরো বেশি মানে হাসি তামাশা, হ্যাঁ, ব্যঙ্গ বিদ্রুপ আরেকটু বেশি থাকলে সেটা হচ্ছে প্রহসন। প্রহসন একরকম নাটক, তবে নাটকের থেকে আরো ছোট হয় এবং নাটকের থেকে হাসি তামাশা বা ব্যঙ্গ আরেকটু বেশি হয়, এই জন্য এটার নাম হচ্ছে প্রহসন। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? এটা পারবেন, এই যে বলছি আলালের ঘরে দুলাল। বাংলা সাহিত্যের যথার্থ প্রথম উপন্যাস কোনটি? এখন দেখেন এখানে বলছে যথার্থ প্রথম উপন্যাস। যথার্থ প্রথম উপন্যাস রচনা করেন কে? আচ্ছা, বাংলা সাহিত্যের যথার্থ প্রথম উপন্যাস, আসলে যথার্থ প্রথম উপন্যাস যখন বলবে তখন আমরা প্যারীচাঁদ মিত্র বা প্যারীচাঁদ মিত্র অর্থাৎ এটা, এই প্রশ্নটা আমরা এটা নিচ্ছি না এটার উত্তর, কারণ হচ্ছে এখানে বলছে যথার্থ প্রথম উপন্যাস। হ্যাঁ, যদি বলে শুধু প্রথম উপন্যাস, এখানে অ্যাকচুয়ালি যথার্থ প্রথম উপন্যাস, যথার্থ দ্বারা অ্যাকচুয়ালি সার্থককে বোঝায়। যথার্থ মানে কি? মানে উপন্যাসের সবগুলো ঠিকঠাকভাবে পূরণ হয়েছে, তাই না? তো সেই হিসাব বোঝা যায় দুর্গেশ নন্দিনী। এখন দুর্গেশ নন্দিনী কে লিখেছেন বলেন?
আচ্ছা, স্ক্রিনশট নেওয়া লাগবে না, আপনাদেরকে হচ্ছে স্লাইডগুলো দিয়ে দিব। হ্যাঁ, স্লাইডগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, এবং স্লাইডগুলো দিয়ে দিলে তখন আপনারা সেখান থেকে পেয়ে যাবেন, বুঝছেন তো? আচ্ছা, এই যেখানে ছিলাম যে দুর্গেশ নন্দিনী, এটা কে লিখেছেন? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই জন্য যথার্থ প্রথম উপন্যাস বললে সেক্ষেত্রে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উত্তর করব। ওকে, আলালগড় দুলাল উপন্যাসটি কে লিখেছেন? উত্তর হচ্ছে প্যারীচাঁদ মিত্র। এরপর হচ্ছে এই স্লাইডে যেই কারেকশনগুলো, প্রশ্নে যে কারেকশনগুলো থাকে এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো একটু মাথায় রাখেন। টেকচাঁদ ঠাকুর কাজ ছদ্মনামে আমরা পড়ে আসছি। প্যারীচাঁদ মিত্রর উপন্যাস কোনটি বলেন? আলালগড় দুলাল। এরপর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালগড় দুলাল কবে প্রকাশিত? এই সালটা মনে রাখবেন, সালটা আপনাকে একটু মনে রাখতে হবে। আলাল বা হুতুমি ভাষা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আলালগড় দুলাল এই উপন্যাসে তিনি যেই ভাষা ব্যবহার করেছেন সেটা হচ্ছে আলালি বা হুতুমি ভাষা। আবার বলছি, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, তাহলে আলালগড় দুলাল উপন্যাসে তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেটাকে বলা আলালি বা হুতুমি ভাষা। ওকে, আলালি বা হুতুমি ভাষা এটা মূলত এক ধরনের চলিত ভাষা। আলালগড় দুলাল এটা কি বলেন? এটা বঙ্কিমচন্দ্রের প্রশংসিত। হ্যাঁ, এই উপন্যাসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রশংসা করেছেন। তো এটা আরেকটা নতুন ইনফরমেশন পেলেন যে আলালের ঘরে দুলাল এটা বঙ্কিমচন্দ্র প্রশংসিত উপন্যাস। এই জাস্ট, আর কিছু না। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে? আমরা গুরুত্বপূর্ণ 4 জন সাহিত্যিককে নিয়ে আলোচনা করলাম, এবং 4টা ক্লাসের পিডিএফ আপনাদের কাছে হাতে হাতে চলে যাবে। আজকের ক্লাসটি কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দিন। হোপফুলি ভালো লেগেছে।